আমার বিয়ে শ্রদ্ধা নামের একটা খুব সুন্দর মেয়ের সাথে হয়েছে। সে শুধু সুন্দরই না, যুবতীও। আমার বন্ধুরা বলতো নিজের থেকে কম বয়সের মেয়েকে বিয়ে করায় অনেক লাভ আছে। আমি খুব খুশি ছিলাম, কারণ আমার স্ত্রী সুন্দরী, আর আমি সবসময় সুন্দরী বউ চাইতাম। আমার মা আমার জন্য এই মেয়ে পছন্দ করেছিলেন। আমার মা যখন আমার জন্য মেয়ে দেখতে যেত, তখন ঘটককে এটাই বলতো যে মেয়ে যেন সুন্দরী এবং স্বাস্থ্যবতী হয়। আমার মনে হতো যে আমার মা আমার জন্য এরকম মেয়েই খুঁজতেন, কারণ সে যাতে তাড়াতাড়ি ঠাকুরমা হতে পারে। মেয়েদের শরীর স্বাস্থ্য ঠিক থাকলে তবেই তো সে তাড়াতাড়ি বাচ্চার জন্ম দিতে পারবে। কিন্তু আমি জানতাম না যে এর পিছনে আমার মায়ের অন্য উদ্দেশ্য আছে। সেটা তো আমি তখনই জানতে পারলাম যখন বিয়ের অনেক দিন পরে আমার বউ রাত হলে আমার ঘরে আসার পরিবর্তে আমার মায়ের ঘরে চলে যেত, আর আমি বাইরে বসে আমার সামনে দিয়ে তার চলে যাওয়া দেখতে থাকতাম। শুধু এটাই না, আমার বউ সারা রাত সেখানেই থাকতো। সকালে যখন বাইরে আসতো, তখন কখনো সে বলতো আমার পায়ে ব্যথা, আবার কখনো বলতো আমার কোমরে ব্যথা, আর সে নেং দিয়ে হাঁটতো। আমি অবাক হয়ে ভাবতাম যে এ সারা রাত সেখানে কি করে। আর আমার মাও একে আমার কাছে পাঠিয়ে দেওয়ার কথা একবারও ভাবে না কেন। আমার বউকে তো আমার মা নিজের চাকর ভেবে নিয়েছে, কিন্তু আমার বউ খুব সুন্দরভাবে আমার মায়ের সাথে মিলেমিশে থাকে। তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিছুই নেই। শুধু এটাই না, যখন তারা দুজনে ঘরের মধ্যে থাকতো, তখন আমাকে ঘরের মধ্যে যেতেও দিত না। আমি অনেকবার যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার মা বলতো তুই এখান থেকে চলে যা, এখানে তোর কোনো কাজ নেই। আমি একদিন খুব উৎসুক হয়ে সেই ঘরের মধ্যে লুকিয়ে পড়লাম, যাতে জানতে পারি আমার বউ আর আমার মা সারা রাত ধরে কী করে। আমি তাদের নিয়ে কোনো অদ্ভুত চিন্তা করিনি, কিন্তু এই ঘরের মধ্যে তারা দুজনে একসাথে কি করে সেটা শুধু অদ্ভুতই না, বরং অনেক বেশি লজ্জাজনক। কারণ তারা দুজনে সারা রাত বিছানায় একে অপরের সাথে। আমার কাজ ভালোই চলছিল, আর আমাদের বাড়িতে বেশি লোকও ছিল না। কিন্তু প্রবলেম এটাই যে আমাদের বাড়ি বহুত পুরানো। সবাই বলতো এই বাড়ি ছেড়ে দাও, না হলে এই বাড়ি কোন দিন তোমাদের মাথার উপর ভেঙে পড়বে। আসলে এটা বাড়ি না, একটা ছোটোখাটো হাতেলি। কিন্তু আমার মা বলতো আমি বিয়ে হয়ে নতুন বউরূপে এ বাড়িতে এসেছি, তাই আমি না মরা পর্যন্ত এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার মায়ের প্রতি আমার অত বেশি ভালোবাসা ছিল না, কিন্তু আমাকে তার আদেশ পালন করতেই হলো, কারণ আজকের দিনে ভাড়ার ঘর পাওয়া খুব মুশকিল। আর আমার কাছে এত টাকাও ছিল না। আমি আমার মায়ের একটা বড় লোকসান করে দিয়েছিলাম। তিনি নিজের গ্রামে সব জমি জমা এবং সমস্ত গয়না বিক্রি করে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন যে আমি যেন একটা ব্যবসা শুরু করি, যাতে আমরা সারা জীবন বসে বসে খেতে পারি। কিন্তু ব্যবসা আমার চলল না। আর না শুধু ব্যবসায় লস করেছি, পাওনাদাররা আমার পিছনে পড়েছিল। পাওনাদাররা আমার পিছনে পড়ে থাকায় আমি খুব টেনশনে ছিলাম। তাই ভাবলাম যে বিয়ে করে নেই, তাহলে মেয়ের বাড়ি থেকে যৌতুকে কিছু না কিছু তো পাবো, আর তাতে অন্তত পাওনাদারদের মুখ বন্ধ হবে। কিন্তু মেয়েও যৌতুক হিসেবে খুব বেশি কিছু নিয়ে আসেনি, কিন্তু তবুও যা টাকা তার বাবা মা দিয়েছিলেন তা দিয়ে আমি কিছু দিনের জন্য পাওনাদারদের মুখ বন্ধ করে দিয়েছিলাম। এখন শুধু মা আমাকে দিনরাত কথা শোনাতো আর বলতো তোর উপর আমি কখনো ভরসা করব না। আর আমি তাকে বলতাম তুমি আর বাঁচবেই বা কতদিন, আর তোমার কাছে এমনি কী বা আছে। মা তখন বলল এই হাবেলি তো আমার নামে, আর আমি কখনো এটা তোর নামে করে যাব না। মায়ের কথা শুনে আমি হাসতাম আর বলতাম তুমি তাহলে কাকে দিয়ে যাবে? এই হাবেলি শুধু বহুত পুরানো না, বরং এখানে অনেক পুরনো জিনিসও পড়েছিল। একবার তো এক ট্যুরিস্ট এখানে এসেও পড়েছিল, আর সে এসে আমাকে বলল আমাকে ভিতর থেকে তোমাদের হাবেলিটা দেখিয়ে দাও, আমি তোমাকে কিছু টাকা দেব। আমি সেই দিন কিছু ডলারও কামিয়ে নিয়েছিলাম, তাও শুধু নিজেদের বাড়ি দেখিয়ে। মেয়েদের বাড়িও গরিব, অনেক কষ্টে তারা কিছুটা যৌতুক জোগাড় করেছিল। এই কারণে তারাও আমাদের পুরনো বাড়ি নিয়ে প্রশ্ন তোলেনি। শ্রদ্ধা খুব ভালো মেয়ে, সে আমার জীবনে মিশে গেছিল। কিন্তু বাসর রাতে আমরা দুজনে খুব ক্লান্ত ছিলাম, আর ও আমার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল। আমিও মনে মনে ভেবেছিলাম
সারা জীবন তো পড়েই আছে একে অপরের সাথে সময় কাটানোর জন্য। বেচারি ক্লান্ত, তাই ঘুমিয়েই পড়েছে। সকালে সে নিজের বাবার বাড়িতে গেল, আর এটাই আমাদের রেওয়াজ ছিল। ও সন্ধ্যায় বাড়িতে ফেরার সাথে সাথে আমার মা বলল, তোমাদের বিয়ের কারণে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে করতে আমার পায়ে খুব ব্যথা হয়েছে। রাতে খাওয়ার পরে আমার ঘরে এসে আমার পায়ে মালিশ করে দিও তো। শ্রদ্ধা এই কথায় কোনো আপত্তি করলো না। সে শুধু বলল, ঠিক আছে মা। কিন্তু আমি ওকে বললাম, আজকের রাতটা তো আমাদের রাত ছিল, আর তুমি সেখানে যাচ্ছ। তখন ও বলল, উনি তো তোমার মা, আমার না। এখন প্রথম দিকেই যদি আমি তার কথা না শুনি, তাহলে ওনার মন আমার প্রতি বিষিয়ে উঠবে। আমি আধ ঘন্টার মধ্যেই ফিরে আসব। আমি বললাম, ঠিক আছে, আধ ঘন্টা তোমার বিরহ আমি সহ্য করে নেব। মনে মনে ভাবলাম, ভালো কথা, আমার বউ যদি আমার মায়ের সেবা করে, তাহলে আমার তাকে বাধা দেওয়া উচিত না। না হলে বাড়ির পরিবেশ খারাপ হয়ে যাবে, আর আমি বিপদে পড়ব। কিন্তু এটা কি, আমার বউ সেই যে গেছে, ফিরে আসার কোনো নাম অব্দি নেই। এভাবেই কয়েক ঘন্টা পার হয়ে গেল। আমি আমার মায়ের ঘরের দিকে গেলাম। এই হাবেলিতে ঘরগুলো অনেক দূরে দূরে। আমার ঘর এক কোণায়, তো মায়ের ঘর আরেক কোণায়। আমি সেখানে গিয়ে দেখলাম ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। মনে হচ্ছিল যেন তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তাই তাদেরকে জাগানো আমার ঠিক মনে হলো না। মনে মনে ভাবলাম যে তাদের ঘুম থেকে জাগালে সেটা অদ্ভুত মনে হবে। তাই আমি ফিরে এসে নিজের ঘরে শুয়ে পড়লাম। সকালে যখন আমার বউ ঘর থেকে বেরোলো, তখন তাকে দেখে তার শরীর খুব খারাপ মনে হচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, তুমি রাতে ঘরে আসোনি কেন? সে কিছু বলতো তার আগেই আমার মা বলল যে ওর শরীর খুব খারাপ লাগছিল, তাই আমার ঘরেই শুয়ে পড়েছিল। আমি বললাম, যদি শরীর খারাপই ছিল, তাহলে আমাকে ডাকলে না কেন? তখন মা বলল, এতটাও খারাপ ছিল না যে তোকে ডাকতে হবে। আমি ওর কিছুটা যত্ন নিলেই ও ঠিক হয়ে যায়, আর সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার বউয়ের মুখ দেখে মনে হচ্ছিল যে ঘটনা অন্য কিছু। আমি শ্রদ্ধাকে যে প্রশ্নই করতাম না কেন, জবাব আমার মাই দিত। শেষে আমার বউ বলল, মা যা যা বলছে ঠিক সেরকমই হয়েছিল। আমার শরীর সত্যি হঠাৎ খারাপ হয়ে গেছিল। দিন এভাবেই কেটে গেল। এরপরে এক দুদিন আমি আমার বউয়ের সাথে সময় কাটাতে চাইতাম, কিন্তু আমিও সময় পাচ্ছিলাম না, কারণ পাওনাদাররা আগে থেকেই আমার পিছনে ছিল। যদি বেশি দেরি করতাম তাহলে অনেক বড় বিপদে পড়ে যেতাম। তাই 2 দিন কাজের জন্য বাইরে গেলাম। আমার মা আর বউ এখনো অবধি একে অপরের সাথে ভালোই ছিল। তাদের মধ্যে কোনো মন মালিন্য বা ঝগড়াঝাটি কিছুই ছিল না। আমি চাইতাম বাড়ির পরিবেশ যেন এরকমই থাকে। কিন্তু রাত হলে আবারও মা বললেন, শ্রদ্ধা, খাবার খেয়ে এসে আমার পা টিপে দিয়ে যেও তো। আমি বউকে বললাম, শ্রদ্ধা, আজকে কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। সে বলল, ঠিক আছে, আজকে আমি তাড়াতাড়ি চলে আসব। কিন্তু আজকেও সে আসলো না। আমি রেগে মায়ের ঘরের দিকে গেলাম। মনে মনে ভাবলাম, আমার মাও তো নিজের বিবাহিত জীবন কাটিয়েছে, আর উনি কি এটা জানে না যে বিয়ে হয়ে যাওয়ার পরে দুজনে একে অপরের সাথে সময় কাটাতে হয়? কোথায় গেল সেই মা, যে বৌমাকে ছেলের ঘরে নিজে ছেড়ে আসতো আর বলতো, বৌমা, আমার ছেলেকে খুশি রেখো। আর এখানে আমার মা আমার বউকে নিজের ঘরে ডেকে নিয়ে তাকে দিয়ে নিজের সেবা করায়। আমি মায়ের দরজায় গিয়ে টোকা দিলাম, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজই এলো না। কিছুক্ষণ পর আমি জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করলাম, কারণ আমার খুব রাগ হচ্ছিল। ভিতর থেকে আমার মা চিৎকার করে বলল, ঘুমিয়ে পড়েছে তোর বউ, তুইও ঘরে গিয়ে শুয়ে পড়, নির্লজ্জ কোথাকার। এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। বুঝতে পারলাম না এখানে আমার ভুল কোথায়। শ্রদ্ধা আমার বউ, যদি আমি তাকে আমার ঘরে ডাকার জন্য আসিও, তাহলে কি এমন ভুল করে ফেলেছি? যেদিনই আমার বউ মায়ের ঘরে যেত, সেদিনই তার শরীর খুব খারাপ থাকতো। তার পায়ে ব্যথা থাকতো, তার কোমরে ব্যথা থাকতো। একদিন তো দেখলাম তার হাতেও ব্যথা। একদিন আমি তাকে বললাম, তুমি কি তোমার বাবার বাড়ি থেকে অসুখ বিসুখ নিয়ে এসেছো? তখন সে বলল, কি বলতে চাইছো তুমি? আমাকে দেখে তোমাকে অসুস্থ বলে মনে হয়? অসুস্থ না তো কি? যখনই তোমাকে আমি ভালোবাসার কথা বলার চেষ্টা করি, তখনই তুমি বলো আমার শরীর খারাপ, আমার কোমরে ব্যথা। সারাদিন কি এমন করো? আমাদের বাড়িতে তো কোনো বাচ্চাও নেই, বেশি লোকও নেই, শুধু ঘরটায় একবার ঝাড় দেওয়া, আর মাত্র 3 জনের খাবার বানাতে এমন কি কষ্ট হয়? যদি তুমি বলো, তাহলে না হয় খাবারটা আমি বাইরে থেকে নিয়ে আসবো।
কিন্তু তোমাকে ভগবানের দিব্যি, তুমি আমার কাছে থাকো। এখন কি আমাকে তোমার কাছে থাকার জন্য হাত জোর করে অনুরোধ করতে হবে? আমার এই কথা শুনে আমার বউকে খুব বিচলিত দেখাচ্ছিল। তার চোখে মুখে অদ্ভুত দুঃখ ফুটে উঠেছিল, যেন সে নিজেই কারো কাছে বাধ্য হয়ে আছে। আমি বললাম, কি হলো? তখন সে বলল, কিছুই না। আমি তো বউয়ের কাছে আর্জি জানালাম, কিন্তু আমার শুনানি আর হলো না। আর সে আমার আর্জি মানলও না। একদিন আমার বউকে বললাম, মা যদি তোমাকে ডাকে তাহলে তুমি বলে দেবে যে তোমার শরীর খারাপ। কিন্তু সে বলল, না, আমি এরকম মিথ্যা কথা বলতে পারবো না, না হলে ওনার খুব খারাপ লাগবে। আমি বললাম, হে ভগবান, তুমি এই পৃথিবীতে প্রথম বউ যে নিজের শাশুড়িকে নিয়ে এত চিন্তিত। মেয়েরা তো বিয়ের প্রথম মাসেই নিজের আসল রূপ দেখিয়ে দেয়, তুমিও খারাপ বৌমা হয়ে যাও। আমার কথার উত্তরে সে বলল, এ তুমি কেমন কথা বলছো? আমাকে তোমার মায়ের সাথে এই বাড়িতেই থাকতে হবে। তুমি তো সকালবেলাতেই চলে যাও আর সেই রাত্রিবেলা ফিরে আসো। আমাকে তো সারাদিন তার সাথেই থাকতে হয়। যদি আমি তার সাথে ভালোভাবে না থাকি তাহলে আমার জন্য সেটা অসুবিধাজনক হবে। শুধু আমি যা করছি তা আমাকে করতে দাও। যখন আমি বউয়ের অপেক্ষায় রাত জেগে কাটাতাম, তখন বাইরে থেকে পাথর ভাঙার আওয়াজ আসতো। একদিন বাইরে বেরিয়ে দেখলাম পাশেই একটা বাড়ির কাজ চলছে। আমি মনে মনে বললাম, আমার জীবনে এটাই বাকি ছিল যে সারা রাত আমি পাথর ভাঙার আওয়াজ শুনবো আর নিজের বউয়ের অপেক্ষা করতে থাকবো। আমি প্রতিদিন পাথর ভাঙার আওয়াজ শুনতাম। এখন তো আমি ভেবেই নিয়েছি যে আমি তাদেরকে বলবো যে আপনারা রাতের বেলা কেন কাজ করেন। এখনকার দিনে এসব লোকও অদ্ভুত। বাড়ি তৈরিতে এতটাই ব্যস্ত যে দিনের বেলা তো মজুরদের দিয়ে কাজ করায়, আবার রাতের বেলায়ও তাদেরকে ছাড়তো না। এতটাও তাড়াহুড়ো কিসের জন্য? এখন তো আমাদের পুরো গলিতে নতুন নতুন বাড়ি তৈরি হয়েছে, এর মধ্যে শুধু আমাদের বাড়িটাই অদ্ভুত আর ভয়ানক মনে হতো এটা একটা ভূত বাংলো। এখন আমার কাছে একটাই উপায় যে মায়ের সাথে কথা বলি। আমি আমার মাকে বললাম, মা, তুমি শ্রদ্ধাকে রাতের বেলা তোমার কাছে ডেকে নাও কেন? মা তো আমার এই কথাতেই রেগে আগুন হয়ে বলল, তোকে সব সময় তো বলি যে আমার পায়ে ব্যথা, আর তুই এ কেমন কথা বলছিস? তোকে লোকের বাড়িতে কাজ করে মানুষ করেছি, জমি কিনেছিলাম, গয়না বানিয়েছিলাম, আর সেই সবও তুই বিলিয়ে দিয়েছিস। এখন আমি তোর বউকে দিয়ে আমার পাটে পাই, এতেও তোর আপত্তি? রাতে আমার পায়ে এত ব্যথা হয় যে আমি ঠিকমতো ঘুমাতেও পারি না। পাটা একটু টিপে দিলে ঘুমাতে পারি, আর আমার পা টিপতে টিপতে তারও ঘুম পেয়ে যায়। তাই সে সেখানেই শুয়ে পড়ে। যা গিয়ে নিজের বউয়ের সাথে কথা বল, আমার মাথা খারাপ করিস না। আমি তো বিয়ে করে ফেঁসে গেছি, না আমি এদিকে না আমি ওদিকে থাকলাম। এই দুই মহিলার মাঝে আমি পাপড় হয়ে গেছি। আমি উপর দিকে তাকিয়ে ভগবানকে বললাম, ভগবান, তুমি আমাকে রক্ষা করতে পারো। পরের দিন সন্ধ্যাবেলায় আমার বউ মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেল। আমার মা বলল, মনে হয় কোনো খুশির খবর আছে। আর আমি মনে মনে বললাম, খুশির খবর কি হাওয়ায় আসবে? আমি বউকে ডক্টরের কাছে নিয়ে যেতে চাইলাম, কিন্তু আমার মা বলল, ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, একটু পরেই ঠিক হয়ে যাবে। তখন আমি মাকে বললাম, যদি এর কিছু হয়ে যায়? আমার বউ, তাই এর দায়িত্ব আমার। আমি তাকে জোর করে ডক্টরের কাছে নিয়ে গেলাম। আমাদের পাড়াতে একজন লেডি ডক্টর বসতেন। সেখানে গেলে আমার বউয়ের হুঁশ ফিরে এলো। আমি বললাম, যখন এসেই পড়েছি তখন চেক আপ করিয়েই নেই, তাহলে জানতেও পারবো কি হয়েছে। কিন্তু আমার বউ বলল, না, আমি চেক আপ করাবো না। তবু আমি জোর করে ডক্টরকে দেখালাম। ডক্টর চেক আপ করে বাইরে বেরিয়ে অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আজকালকার পুরুষেরা একদম জঘন্য। তখন আমি ডক্টরকে বললাম, কেন ডক্টর, কি হয়েছে? তখন তিনি বললেন, তোমার তো জানা উচিত কি হয়েছে, মুখ দেখে তো মনে হয় ভদ্র, কিন্তু তুমি এর সাথে। আমি ডক্টরকে বললাম, কিন্তু আমি করেছিটা কি? তখন ডক্টর বলে, এটা যদিও তোমাদের স্বামী স্ত্রী ব্যাপার, কিন্তু নারীর শরীরেও একটা সীমা আছে। আর তুমি এর সাথে এত কষ্টের কাজ করছো যে বেচারির মাথা ঘুরে গেছে, আর এর ব্লাড প্রেশারও লো হয়ে গেছিল, তাই বেহুশ হয়ে পড়ে। যদি এভাবে আর কিছু সময় কেটে যেত তাহলে আরো বিপদ হয়ে যেতে পারত। বউয়ের কিছুদিন আরাম করতে দাও, কিছুদিন তার থেকে আলাদা থেকো। এই ডক্টর আমাদের পাড়াতেই বসতেন, তাই পাড়ার মহিলাদের সহ্য করতে করতে এনার মুখ থেকেও কড়া কড়া শব্দ বের হতো। কিন্তু ইনি যে টাইপের কথা বলেছেন তাতে আমি বুঝে গেছি এনার ইশারা কোন দিকে। তিনি বলতে চাইছেন, তুমি তোমার বউয়ের সাথে বেশি সময় কাটিও না, আর তাকে কিছুটা আরাম করতে দাও। কিন্তু এটা তাকে কে বলবে
যে এখানে তো শুধু আমাদের মধ্যে আরামই চলছে। কিন্তু আমি এটা ভেবে অবাক হলাম, ডক্টর এরকম কথা কেন বললেন যে আমার বউয়ের একটু আরাম করার দরকার, তার সাথে বেশিই হচ্ছে, যেখানে আজ অবধি ঠিকভাবে সে আমার হয়ইনি, এখনও আমার সাথে ঠিকভাবে থাকেইনি। যখন আমি বউয়ের ব্যাপারে ভাবলাম, তখন দেখলাম সে খুব ভালো মেয়ে, সুন্দরী ও আমার সাথে খুব ভালোভাবে কথাও বলতো। আমি বাড়িতে এলে আমাকে খাবারও বেড়ে দিত। আর সন্ধ্যা হতে হতে আমরা দুজনেই একে অপরের জন্য পাগল হয়ে যেতাম। কিন্তু রাত হলেই আমার মা ওকে তার ঘরে ডেকে নিয়ে যেত। আজকাল আমি লক্ষ্য করছি যে আমার বউয়ের মুখে সবসময় একটা অদ্ভুত ভয় থাকতো। সে সবসময় ভয়ে ভয়ে থাকতো। একদিন আমাকে বলতে লাগলো, তুমি আমাকে কতটা ভালোবাসো? তখন আমি বললাম, অনেক। তখন সে বলল, তবু কতটা বলো না। আমি বললাম, কেন জিজ্ঞেস করছো? তখন সে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে দেবে না তো? আমি তাকে কেন ছেড়ে দেবো জানি না কেন এরকম প্রশ্ন করছিল। আমি তাকে বললাম, না, আমি তোমাকে কখনোই ছাড়বো না। কিন্তু ও সব সময় চুপচাপ আর ভয়ে ভয়ে থাকতো। আমার মাকেও খুব ভয় পেত। একদিন ফোনে কারো সাথে কথা বলছিল। আমি বুঝতে পারলাম যে ওর নিজের মায়ের সাথে কথা বলছে না, হয়তো ওর কোনো বান্ধবী হবে। ফোনে ও বলছিল, আমার শাশুড়ি না আমাকে খুব জ্বালাতন করে, আমি খুবই টেনশনে আছি, আর আমি বুঝতে পারছি না কি করব। এটা তো আমার কপাল যে আমার স্বামী খুব ভালো মানুষ, না হলে এতদিনে আমাদের সম্পর্ক শেষ হয়ে যেত। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের সম্পর্ক কিভাবে শেষ হয়ে যেত। ও এরকম কথা কেন বলছে? যখন আমি ঘরের মধ্যে গেলাম, ও সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল। আমি বললাম, কি ব্যাপার, কার সাথে কথা বলছিলে? আর আমি আসার সাথে সাথে ফোন কেন কেটে দিলে? তখন বলতে লাগলো, আমি আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম। আমার বউ আমাকে মিথ্যা কেন বলছে? ওর আমাকে মিথ্যা বলার দরকার পড়লো কেন? কথা তো ও ওর বান্ধবীর সাথেই বলছিল, আর বারবার ওর নামও নিচ্ছিল। কিন্তু তবুও ও আমাকে মিথ্যা বলল কেন? আজকাল আমার মায়েরও কাজ কারবার কিছুটা অদ্ভুত। তিনি এই বাড়ি বিক্রির কথা বলছিলেন। আমি তাকে কারোর সাথে কথা বলতে শুনলাম। তিনি বলছিলেন, আর কিছুদিনের ব্যাপার, তারপরেই আমি এই বাড়ি বেচে দেব। কিন্তু তিনি আমাকে এটা বলেননি যে তিনি এই বাড়ি কেন বেচবেন এবং কাকে বেচবেন। তিনি তো আগে সব সময় বলতেন এই বাড়ি থেকে আমার লাশ বেরোবে। এখন হঠাৎ করে এই বাড়ি বিক্রির কথা কোথা থেকে আসলো? আর তিনি আমাকে এ কথা বলার প্রয়োজনও বোধ করেননি। আমি আমার মায়ের অনেক লস করিয়েছি, এটা সত্যি। তারপর থেকে আমার উপর তার ভরসা নেই, সেটাও ঠিক আছে। কিন্তু বাড়ি বিক্রির কথা এটা তো জানানো উচিত ছিল। আমার বউ যখন রাতে আমার মায়ের ঘরে যেত, তখনই ওর অবস্থা খারাপ হয়ে যেত। এখন তো আমি ওকে দেখে অবাক হয়ে যেতাম। যখন ও এ বাড়িতে এসেছিল, তখন তাকে কত সুন্দর লাগতো। কিন্তু এখন কখনো ওর পায়ে ব্যথা থাকতো, তো কখনো কোমরে। যখনই আমি আমার মায়ের ঘরে যেতে চাইতাম, তখনই তো আমাকে ভিতরে যেতে দিতেন না। একদিন তো এমন হলো যে আমার বউ মায়ের ঘরেই ছিল, আর হয়তো ও ভিতর থেকে দরজা বন্ধ করতে ভুলে গেছিল। আমিও খুশি হয়ে গেলাম যে যাক, দরজা খোলা আছে। কিন্তু আমি যখনই ভিতরে ঢুকতে গেলাম, সে হাত দিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করলো। একদিক থেকে আমি জোর লাগানোর চেষ্টা করলাম, তো ওদিক থেকে এত জোরে ধাক্কা লাগলো যে দরজা আমার মুখে এসে লাগলো। তার মানে আমার মায়ের শুধু এটাই চিন্তা ছিল যে আমি যেন কোনোভাবে ঘরের মধ্যে না ঢুকে পড়ি। তিনি এটাও দেখলেন না যে দরজা আমার মুখে লেগেছে। আমি তাকে বললাম, কি হলো মা, দরজা খোলো। মা বলল, এখানে তোর কোনো কাজ নেই, তুই এখান থেকে চলে যা। আমি তাকে বললাম, আমার বউ ঘরের মধ্যে আছে, তাকে পাঠিয়ে দাও, না হলে আমার কোনো শখ নেই তোমার ঘরে আসার। আমার মুখে খুব জোরে ব্যথা লেগেছিল, তাই আমিও রেগে কথা বললাম, তোর বউ এখন যাবে না, তুই গিয়ে শুয়ে পড়। এখন তো তিনি প্রতিদিনের রুটিন বানিয়ে নিয়েছেন যে আমার বউকে ঘরের মধ্যে নিয়ে বসে যাবেন। আমি আমার স্ত্রীকে বারবার জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার, আমাকে বলো। কিন্তু সে খুব ভয়ে ভয়ে থাকতো আর আমাকে কিছুই বলতো না। একদিকে আমার বউ আমাকে মিথ্যা বলতো, অপরদিকে আমার মাও আমাকে মিথ্যা বলতো। আমি আমার মাকে বললাম, তুমি কি এই হাভেলি বিক্রি করতে চাইছো? কিন্তু তিনি বললেন, না, আমি তো বিক্রি করতে চাই না। তোকে কে বললো? যেখানে আমি নিজের কানে শুনেছি যে তিনি এই হাভেলি বিক্রি করার কথা বলছিলেন। এই দুই মহিলা একসাথে মিলে আমাকে পাগল বানিয়ে ছেড়েছে।
আমি বুঝতে পারছি যা কিছু হয়েছে এই ঘরের মধ্যেই হচ্ছে। এখন আমাকে জানতেই হবে এই দুজন ঘরের মধ্যে কি করে। তাই যেভাবেই হোক আমাকে ভেতরে যেতেই হবে, আর গিয়ে দেখতে হবে যে ঘরের মধ্যে কি এমন হচ্ছে। এটা একমাত্র তখনই সম্ভব যখন আমি নিজে ওই ঘরে ঢুকতে পারবো, আর আমার মা আমাকে ওই ঘরে ঢুকতে দেবে না। আমার মাথায় একটা চমৎকার প্ল্যান এলো। একদিন আমি সকালে আমার বউ আর মাকে বলতে শুরু করলাম যে আজকে আমি শহরের বাইরে যাব। আমার মা সব সময় আমার উপর রেগে থাকতেন, তাই বললেন, আজকে আবার কার টাকা ধ্বংস করতে যাচ্ছিস? আমি তাকে বললাম, মা আমি কাজের জন্য যাচ্ছি, খুবই জরুরি কাজ। আর তুমি আজকে আমার বউকে ডাকবে না, বেচারি ক্লান্ত, তাকে আরাম করতে দাও। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, ডাকবো না। তোর লাল্লি বউকে তুই তো তাকে আদর দিয়ে মাথায় করে রেখেছিস, কিন্তু এটা ভুলে যাস না, মেয়েরা বেশি বিগড়ে গেলে আর ঠিক হয় না। যদি কেউ আমার বউয়ের অবস্থা দেখতো, সঙ্গে সঙ্গে সে এটা বলতে পারতো যে এই মেয়ের সাথে নিশ্চয়ই খারাপ কিছু হচ্ছে। শুধুমাত্র পা টেপার ফলে কারো অবস্থা এতটা খারাপ হতে পারে না। আমাদের বিয়ে এতটা সময়ও হয়নি যতটা ওর ওজন কমেছিল। নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে যেটা আমার মা আমার কাছ থেকে লুকাচ্ছে। আমি বিকেলবেলা গিয়ে মায়ের ঘরের মধ্যে লুকিয়ে পড়লাম। আমি মায়ের ঘরে আগেও এসেছি, কিন্তু শেষ কবে এসেছি আমার মনে পড়ছে না। এই ঘরের দেওয়ালের রং অনেক আগেই খারাপ হয়ে গেছে। একবার আমরা ঠিক করিয়েছিলাম, কিন্তু আবার খারাপ হয়ে গেছে। সেই কারণে দেওয়ালের বড় বড় পর্দা লাগানো ছিল। আমি জানতাম না যে আমার মা তাড়াতাড়ি ঘরে ফিরে আসবে, তাই আমাকে তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হয়। আমি একটা পর্দার পেছনে লুকিয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম এই জায়গাটা লুকানোর জন্য খুব একটা ভালো নয়। হয়তো আমাকে এর থেকে আরো ভালো জায়গায় লুকাতে হতো, কিন্তু আমি কি করতাম? আমার কাছে আর কোনো রাস্তাও ছিল না। আমার মা সারা জীবন এই ঘরেই থেকেছে, তাই ওনাকে বোকা বানানো এতটাও সহজ না। ব্যাস, আমি লুকালাম আর ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম যে আমার মা আগে থেকেই আমাকে বিশ্বাস করে না, এরপরে তো সে আমাকে আরও বিশ্বাস করবে না, আর হয়তো আমাকে বাড়ি থেকেও বেরও করে দেবে। আমি সেখানেই লুকিয়ে রইলাম। যখন সন্ধ্যা হলো তখন আমার মা ঘরের মধ্যে এসে কারোর সাথে ফোনে কথা বলতে লাগলেন। তিনি বলছিলেন, আমার একটা সোনার হার চাই, আর সেটাও আমার বৌমা শ্রদ্ধার জন্য। আরও বললেন তার সাথে সোনার নাকের এবং কানেরও চাই। আমি অবাক হয়ে গেলাম যে আমার মা আমার বউয়ের জন্য সোনার হার, কানের, নাকের বানাচ্ছেন। আমার মা তো আমার বউকে ভালো মনে করতেন না, তাহলে তার জন্য এত দামি সোনার হার কেন বানাচ্ছেন? কিছুক্ষণ পরে তিনি ফোনে আরেকজনের সাথে কথা বলতে শুরু করলেন। বলতে লাগলেন, বড় দেখে একটা ফ্রিজ চাই, ফ্রিজে যেন দুটো দরজা থাকে। তার মানে ডবল ডোর ফ্রিজের কথা বলছেন। আর ডবল ডোর ফ্রিজও খুব একটা সস্তা না, অনেক দামি। আমার মা কেন এসব দামি জিনিসের অর্ডার দিচ্ছেন? আমাদের কাছে তো এমন টাকা পয়সাও নেই। তিনি এই বাড়ি বিক্রি করে এসব জিনিস নিতে চাইছেন না তো? কিন্তু বাড়ি বিক্রি করে জিনিস কিনে সেই জিনিস কোথায় রাখবেন? মা তো আমার এতটাও বোকা মনে হয় না। কিছুক্ষণ পরে আমার বউও সেই ঘরে এলো। তখন মা বলতে লাগলো, যদিও এই কাজ রাতে করার কথা, কিন্তু তোর বর তো বাড়িতে নেই, তাহলে এখন কি রাত আর কি সন্ধ্যা, চল শুরু করা যাক। আর আজকেই তো শেষ দিন, তুই অনেক কষ্ট করেছিস, তাই আমি তোকে অনেক বড় পুরস্কার দেব। আমি কিছুক্ষণ আগেই তোর পুরস্কারে অর্ডার দিলাম। জানি না তারা কি বিষয় নিয়ে কথা বলছিল। আমার বউ কি এমন কষ্ট করছিল যার পুরস্কার আমার মা তাকে দিচ্ছেন? আমার বউ বলতে লাগলো, মা কষ্ট তো আমি সত্যি অনেক করেছি, আর তার পুরস্কারও আপনি আমাকে দিচ্ছেন, কিন্তু আমার অবস্থা কি হয়েছে দেখেছেন তো? আমি আপনাকে আগেও বলেছিলাম যে এই কাজটা খুব কষ্টের, আমার দ্বারা হবে না। আমার মা বলল, হ্যাঁ খুবই কষ্টের, কিন্তু এর পুরস্কারও তো সেরকমই বড় পাওয়া যাবে। এরপরে আমাদের জীবনে আর কোনো অসুবিধা থাকবে না। বড় বাংলোতে থাকবো, গাড়ি হবে, আর সোনার গহনাও হবে। তুই যা চাইবি আমি তাই এনে দেব। কিন্তু তোর চোখে এত দুঃখ কেন? আমি জানি তোর অনেক কষ্ট হয়েছে, কিন্তু এটাও তো ভাব, আমি বুড়ো মানুষ, আমার দ্বারা এই কাজ সম্ভব না। তুই কষ্ট না করলে এসব কিভাবে হতো? আমার বউ বলল, আপনি তো আপনার ছেলেকে দিয়েও এই কাজ করাতে পারতেন। আমার মা বললেন, কোনোভাবেই না, ওর মুখ খুব পাতলা, ও এই কথাকে গোপনে রাখতেও পারবে না, আর সব কিছু নষ্ট করে দিত। কিন্তু আজকে আমাদের কষ্টের দিন শেষ, ব্যাস তুমি তাড়াতাড়ি করে শুরু করো।
বুঝতে পারছি না তারা কি নিয়ে কথা বলছে। আর আমার মার কোন ব্যাপারটা নিয়ে এত তাড়া যে আমার বউকে তাড়াতাড়ি করতে বলছে। যখন আমার বউ হাতে একটা বেলচা তুলে নিল, তখন আমি অবাক হয়ে ভাবলাম যে এই ঘরে বেলচার কি কাজ। এরপরে এই ঘরের মধ্যে যা হলো তা দেখে তো আমার চোখ বেরিয়ে আসার মতো অবস্থা হলো। আমার মা দেওয়ালের কাছে গিয়ে দেওয়ালের সামনে বড় পর্দা সরালে সেখানে একটা সুড়ঙ্গ দেখতে পেলাম। আর দেখে মনে হচ্ছিল সুড়ঙ্গটা কেউ নিচে হাতে খুঁড়েছে। আর শুধু সেটাই না, সেখানে আরো কিছু ছিল। তার ভিতরে একটা বড় সিন্দুক নজরে পড়লো, যেটা পাথরের মধ্যে এমনভাবে আটকে ছিল যে সেটাকে বের করা খুব কষ্টের কাজ। আমার বিয়ে আজ 3 মাস হয়েছে, আর এই 3 মাস ধরে আমার বউ এই কষ্টের কাজ করছে। আমার মা ওকে দিয়ে এইসব করাচ্ছিল। এই হাবেলিটা বহু পুরনো, আর হয়তো আমার মা জানতো যে এই হাবেলির মধ্যে সোনার গয়না ভরা একটা সিন্দুক আছে। যখন আমরা প্রথমে এখানে এসেছিলাম তখন এই গল্প আমরাও শুনেছিলাম, কিন্তু আমরা এতটাও ধ্যান দিইনি যে এরকম গল্প কাহিনী তো এই সব ঘরকে দেখেই তৈরি হয়। কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার মা সত্যি সেই সিন্ধুক অবধি পৌঁছে যাবে, আর তিনি এই সিন্ধুককে বের করার কাজ আমার বউকে দিয়ে করাবেন। তাই তো কাজ করে করে ওর এই অবস্থা হয়েছে। আমি আর থাকতে না পেরে তাদের সামনে বেরিয়ে এলাম। আমাকে সামনে দেখে দুজনে হতভম্ব হয়ে গেল। আমি বললাম যে আমি সব কিছু জেনে গেছি। মা বললেন, জেনেই যখন গেছিস তখন নিজের মুখে বন্ধ রাখিস, কারণ আমরা সিন্ধুক অবধি পৌঁছে গেছি আর এর মধ্যে অসংখ্য গয়না আছে। যদি তুই কথা কাউকে বলিস তাহলে খুব খারাপ হবে, আর আমাদের বাড়িতে ডাকাতও পড়তে পারে। আমি আমার বউয়ের হাত থেকে বেলচা নিয়ে বললাম, সিন্দুকটা আমি বের করছি। তোমাদের আগেই এই কথাটা আমাকে বলা উচিত ছিল। আমার বউকে দিয়ে এত কষ্ট না করালেও পারতে। আমার মা বলল, যদি তোকে এই কথা বলতাম তাহলে তুই অন্য কাউকে এই কথা বলে দিতি। সেই কারণে তোর বউকে দিয়েই কষ্ট করেছি। আমি নিজে তো করতে পারবো না, কারণ আমার শক্তিতে কুলোবে না। আমি বললাম, তোমার একটুও বিশ্বাস নেই আমার উপর? এমন কথা কিভাবে বলছো মা? মা বললেন, আমার এখনো বিশ্বাস নেই তোকে দিয়ে। তুই যা এখান থেকে, এখানে তোর কোনো ভাগ নেই। আমি বললাম, আমি যাব না, আর এতে আমারও ভাগ আছে। আমি জেদ করলে আমার মা বাধ্য হয়ে আমার সাহায্য নেওয়ার জন্য রাজি হলেন। আমি বেলচা দিয়ে কাজ শুরু করলাম। সত্যি এটা খুব কষ্টের কাজ। এখন বুঝতে পারছি আমার বউয়ের ওজন এত তাড়াতাড়ি কিভাবে কমে গিয়েছিল। সেই সিন্দুকটাকে বাইরে বের করে আনলাম, কিন্তু এখনো আমরা এটা জানতাম না যে এর মধ্যে সত্যি সোনা আছে না নেই। কিন্তু সিন্দুকটা খুব ভারী। আমরা 3 জন মিলে কোনো রকমে সেটাকে উঠিয়ে ঘরের ভিতরে নিয়ে এলাম। আর যখন সেই সিন্দুকটাকে খুললাম তখন তো আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। তার ভিতরে তামা আর লোহার বাসনপত্রে ভরা, আর সেই বাসনপত্রের মাঝে পুরনো যুগের কিছু গয়না আর কিছু সোনার কয়েন ছিল। এসবে তো টাকা হচ্ছিল না যতটা আমার মা ভেবে রেখেছিল। তিনি তো এই বাড়ি বিক্রিও করতে চাইছিলেন, আর কয়েক লাখ টাকার গয়নাও বানাতে চাইলেন। এইসব দেখে আমার বউ তো কান্না করতে শুরু করে দিল। সে বলল, আমার এত কষ্ট সব বেকার চলে গেল। এতে তো তেমন কিছুই পাওয়া গেল না। এই বাসনপত্র দিয়ে আমরা কি করব? আমি বললাম যে বাসনপত্র বিক্রি হয়ে যাবে। আমি আমার বউকে সান্ত্বনা দিতে লাগলাম, আর আমার মা নিজের মাথা নিচু করে নিলেন, কেননা তিনি ভেবেছিলেন এই সিন্দুক সোনায় ভরা, আর এতেই আমাদের সারা জীবন চলে যাবে। সিন্ধুকে সমস্ত কিছু বিক্রি করে মাত্র 1,05,000 টাকা হলো। যাই হোক, আমরা এই হাবেলি বিক্রি করে দিয়েছি, আর এর সাথে কিছু টাকা লাগিয়ে ছোট একটা বাড়ি কিনতে পেরেছি। তারপরেও অনেক চেষ্টা করে আমি বিজনেস দাঁড় করাতে পারিনি। আমার বউয়ের সাথে সত্যি খুব খারাপ হয়েছে। সে বলল, আমি লোভ করেছিলাম, তাই আমি লোভের শাস্তি পেয়েছি। বন্ধুরা, তোমরাই বলো, শাস্তি কে পেয়েছে? আমি, না আমার বউ, না আমার মা? আর সবচেয়ে খারাপ কার সাথে হয়েছে? ধন্যবাদ বন্ধুরা।